কলকাতা শহরের কথা বললেই আরও অনেক কিছুর সঙ্গে মনে আসে দমদম বিমানবন্দর। এখন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। 1924 সাল থেকে এই জায়গাটি বিমান ওঠানামার জন্য ব্যবহার করা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ বন্দররূপে দমদম বন্দর তৈরি হতে লেগেছিল আরও 6 বছর। বিশ্বের অন্যতম প্রাচীন বন্দরগুলির মধ্যে একটি এই দমদম বিমানবন্দর। তবে কলকাতার আকাশে বিমান চলাচলের ইতিহাস কিন্তু আরও পুরনো। 1903 সালে ইঞ্জিন চালিত বিমানে চড়ে বিশ্ববাসীকে অবাক করে দেন উইলবার রাইট ও অরভিল রাইট। তার মাত্র 7 বছর পর 1910 সালের 28 ডিসেম্বর কলকাতার আকাশে উড়ল জোড়া বিমান। টালিগঞ্জ ক্লাবের গলফ খেলার মাঠ থেকে এই বিমান ওড়ার ঘটনা অনেকেই মনে রাখেননি। একমাত্র রয়্যাল এয়ারো ক্লাবের পত্রিকা ফ্লাইটেই এই ঘটনা উল্লেখ পাওয়া যায়। তার ঠিক 2 বছর পর 1912 সালের 24 ডিসেম্বর দুজন ফরাসি বিমান চালক জুল টাইক এবং ব্যারন ডি ক্যাটারস বিমান নিয়ে গড়ের মাঠের ওপর দিয়ে এক চক্কর কেটে যান। আকাশে বিমান ওড়ার দৃশ্য দেখতে মানুষের ভিড় জমে গিয়েছিল। তারপর গড়ের মাঠকেই বিমান ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হতো। দমদম বিমান ক্ষেত্র প্রথমবার ব্যবহার করা হয় 1922 সালে। লন্ডনের ক্রয়টন শহর থেকে উড়ে এসে দমদমে নামেন মেজর ব্ল্যাক, ক্যাপ্টেন ম্যাকমিলান এবং ক্যাপ্টেন ম্যালিন। তাদের বিমান নিলামে বিক্রি করে দিয়ে দেশে ফিরে যান 3 জনই। তার 2 বছর পর অর্থাৎ 1924 সালে ফরাসি পাইলট ডিওয়েসি দমদমে নামেন। তারপর থেকেই দমদমের বিমান ক্ষেত্রটি ক্রমাগত ব্যবহৃত হতে থাকে। ফ্রান্স, নেদারল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, ইংল্যান্ড, স্পেন সহ বহু বিমান দমদমে নামেন। যেহেতু ধীরে ধীরে এই দমদম ক্ষেত্রে নানান রকম বিমানের আগমন হতে থাকে, তাই এটিকে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দরে পরিণত করার প্রয়োজন হয়ে পড়ে। প্রথম রানওয়ে তৈরির কাজ শুরু হয় 1930 সালে। উত্তর দক্ষিণে প্রসারিত লম্বা সড়কের ওপর বিমান ওঠানামার ব্যবস্থা করা হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই সড়ক অকেজো হয়ে পড়ে। ভারী বিমান চলাচলের জন্য কংক্রিটের নতুন রাস্তা তৈরি করা হয়। বিমানবন্দরকে ঘিরে ততদিনে বেশ জাঁকিয়ে ব্যবসাও শুরু হয়ে গিয়েছিল। 1930 সালে রয়্যাল ডাচ মেল সার্ভিস প্রথম ব্যবসায়িক প্রয়োজনে দমদম বিমানবন্দর ব্যবহার করে। প্রথমে 2 সপ্তাহে একবার করে তারা কলকাতা বিমানপথ ব্যবহার করত। পরের বছর থেকে সপ্তাহে একবার করে ব্যবহার করা শুরু হয়। 1930 সালেই দমদম বিমানবন্দর ব্যবহার শুরু করে এয়ার ফ্রান্স। 3 বছর পর অর্থাৎ 1933 সালে ইম্পেরিয়াল এয়ারওয়েজ কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বিমান পরিবহন শুরু করে। ধীরে ধীরে দমদম বিমানবন্দরকে ঘিরে ব্যবসায় নামে অনেক দেশীয় কোম্পানি। গড়ে ওঠে ইন্ডিয়ান এয়ারওয়েজ, এয়ারওয়েজ ইন্ডিয়া, অম্বিকা এয়ারওয়েজ, ইন্ডিয়ান ওভারসিজ এয়ারলাইন, ভারত এয়ারওয়েজ, ডেকান এয়ারওয়েজ, হিমালয়ান এয়ারওয়েজের মতন ছোট বড় অনেক প্রতিষ্ঠান। এতগুলো পরিবহন সংস্থার আবির্ভাব ভারত সরকারকে ভাবিয়ে তুলল। 1947 সালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত অস্থায়ী ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সর্দার আবদার রব নিস্তার একটি কমিটি তৈরি করেন। জে.আর.ডি. টাটা এবং বীরেন রায়ের নেতৃত্বাধীন সেই কমিটি রিপোর্ট জমা দেয় 1953 সালে। সেই রিপোর্টের ভিত্তিতেই সমস্ত ছোট বড় পরিবহন সংস্থাগুলিকে একসঙ্গে রাষ্ট্রায়ত্ত করে 2টি বড় বিমান পরিবহন সংস্থা গড়ে তোলা হয়। ডোমেস্টিক বিমান পরিবহনের জন্য ইন্ডিয়ান এয়ারলাইন্স কর্পোরেশন এবং আন্তর্জাতিক বিমান পরিবহনের জন্য এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। দমদম বন্দরে বিমান চলাচলের পাশাপাশি প্রশিক্ষণেরও ব্যবস্থা অনেক পুরনো। 1925 সালে তৈরি হয় বেঙ্গল ফ্লাইং ক্লাব। 1928 সাল থেকে দমদম বিমান ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করে এই ক্লাব।
ক্লাবের উদ্দেশ্য ছিল এদেশের যুবকদের বিমান পরিচালনায় দক্ষ করে তোলা। এর পাশাপাশি তৈরি হয় এয়ার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট 1948 সালে। এই প্রতিষ্ঠানটি বিমান বিষয়ে কারিগরি শিক্ষার ব্যবস্থা করে। দমদম আন্তর্জাতিক বিমানবন্দরটি গড়ে ওঠার পেছনে এই দুটি প্রতিষ্ঠানের অবদান কিন্তু অস্বীকার করা যায় না। 1955 সালে নেতাজি সুভাষচন্দ্রের নামে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আত্মপ্রকাশ করেন দমদম বিমানবন্দর। নতুন করে তৈরি করা হয় রানওয়ে। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গে বন্দরটি যুক্ত করা হয়। গড়ে ওঠে কলকাতাবাসী তথা বাঙালির গর্বের বিমানবন্দর। আর বর্তমানে এই অত্যাধুনিক দমদম বিমানবন্দর অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট যে একটা আমাদের কাছে সত্যি গর্বের, তা নিয়ে কোনো দ্বন্দ্ব বা দ্বিধা নেই। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে আরো তথ্য থাকলে আমাদের কমেন্ট বক্সে তা শেয়ার করবেন, আর ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত 8টার সময় এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, আবার আগামীকাল ঠিক রাত 8টার সময় আমি হাজির হব নতুন একটি অজানা সত্যি গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। মাটি, এটাই আমাদের অস্তিত্বের মূল। এই মাটি থেকেই শুরু হয় আমাদের জীবন, আর এই মাটিতেই আমরা ফিরি। মাটি শুধু আমাদের জন্মের মাধ্যম নয়, এটি আমাদের সভ্যতার ভিত্তি, আমাদের সংস্কৃতির প্রতীক। এই বছর জোড়াবাগান তপন স্মৃতি সংঘের দুর্গাপুজোর থিম মাটি। আমাদের এই মাটির শক্তি সৃষ্টির আধার। মাটি যা আমাদের জীবন দেয়, যা দিয়ে গড়ে ওঠে আমাদের দেবীর মূর্তি, আমাদের ঘরবাড়ি, আমাদের ভবিষ্যৎ। এবারে দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটি আমাদের মাটির প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এই মাটিতেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মের জীবন। তাই আসুন আমরা সবাই একসাথে মাটির গুরুত্ব বুঝি, মাটি সুরক্ষা করি এবং ভবিষ্যতের জন্য একটি সবুজ পৃথিবী গড়ি। আর সেই জন্যই এবছর উত্তর কলকাতার জোড়াবাগান তপন স্মৃতি সংঘের পুজোর থিম মাটি। ৫০তম বছরের জোড়াবাগান তপন স্মৃতি সংঘের দুর্গোৎসবের সমগ্র ভাবনা এবং সৃজনে দুলাল বসু ও উত্তম দে, প্রতিমা তৈরি করছেন কাঞ্চন রায় এবং আলো, সাউন্ড কন্ট্রোলার এবং মণ্ডপ অন্নপূর্ণা ডেকোরেটর্স। আপনাদের সকলকে এই পুজোয় রইল সাদর